এই যে কর্মসূচি হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আজকের পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে যারা এই মিছিলে এসেছেন তাদের আওয়াজ হচ্ছে যে রাম মন্দির তৈরি করার মধ্য দিয়ে ভারতবর্ষের সাধারণ মানুষের যে দুঃখ কষ্ট এবং দারিদ্র ক্ষুধা, আজকের গোটা দেশে যে বেকারত্ব চলছে তার মুখটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য নির্বাচনে মোদী যে ফায়দা তুলতে চাইছে তার বিরুদ্ধে মিছিল। কারণ আজকের মানুষের যা সংকট, এই সংকট কিন্তু রাম মন্দির নির্মাণ করে হবে না। আজকে ভারতবর্ষের একটা কালো দিন, যে দিনে বাবরি মসজিদ ধ্বংস করে রাম মন্দির নির্মাণ করা হচ্ছে সরকারি মদতে, প্রশাসনের মদতে। কেবল মানুষে মানুষে বিভেদ তৈরি করা হচ্ছে ধর্মের নামে, কেবলমাত্র ভোটে জেতার জন্য। এই কালো দিনের বিরুদ্ধে, এই ফ্যাসিবাদী আগ্রাসনের বিরুদ্ধে, এই ধর্মীয় বিভাজনের রাজনীতির বিরুদ্ধে বিজেপি আরএসএস এর আমরা মানবাধিকার সংগঠন সিপিডিআরএস এর পক্ষ থেকে এই মিছিলে অংশগ্রহণ করেছি। আমরা চাই সাধারণ মানুষকে সংগঠিত করতে, মানবাধিকার রক্ষার দাবিকে আরো ঊর্ধ্বে তুলে ধরতে, গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলনকে সুনিশ্চিত করতে আমরা এই ফ্যাসিবাদ বিরোধী মহামিছিল এবং মহাসম্মেলনে সিপিডিআরএস এর পক্ষ থেকে সামিল হয়েছি। দেশ জুড়ে যেভাবে সরকার ধর্মীয় উন্মাদনার সৃষ্টি করে দেশের যে ধর্মনিরপেক্ষ চরিত্র তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ মিছিল। ধর্মকে নিয়ে রাজনীতি আজকের একটা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যে কোনো ভোটবাজ দল তারা কোনো না কোনোভাবে একে নিয়ে রাজনীতি করছে, যার বিরুদ্ধে অ্যাকচুয়ালি একদিন আমাদের দেশে নেতাজি, বিদ্যাসাগর সহ অগণিত মনীষী ছিলেন, তাদের চিন্তাকে আজকে ধূলিসাৎ করা হচ্ছে। ফলে আজকের আমরা যারা বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন গণসংগঠন এবং বহু প্রতিবাদী মানুষ রাস্তায় নেমেছি এবং আজকের সারা দেশ জুড়ে এই একটা চক্রান্ত চলছে, যুক্তিবাদকে গুলিয়ে ধর্মীয় চিন্তাকে মানুষের মধ্যে নিয়ে এসে মানুষের বিভিন্ন যে প্রকৃত দাবি সেগুলোকে যেভাবে ধ্বংস করা বা সেগুলোকে পেছনে ফেলে দেওয়ার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমরা লাগাতার কর্মসূচি নেব এবং আমার বিশ্বাস প্রতিবাদী মানুষ যেভাবে দিনে দিনে আরও রাস্তায় নামছে, এই প্রতিবাদ আন্দোলনকে সংগঠিত রূপ দিয়ে আমরা একে রুখে দিতে পারবো। আমরা এই দেশের গণতন্ত্রপ্রিয় সাধারণ নাগরিক মনে করছি এই যে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করা হচ্ছে এবং ধর্মীয় দাঙ্গা বা উন্মাদনা যখনই আসে মেয়েরা সব থেকে বেশি আক্রান্ত হয়। আমরা জানি, আমরা গুজরাট দাঙ্গার ঘটনা জানি, আজকেও বিলকিস বানুর যারা আসামি তাদেরকে কিভাবে বিজেপি সম্মানিত করেছে, তাদেরকে অন্যায়ভাবে জেল থেকে ছেড়ে দিয়েছে। ফলে আমরা মনে করছি যে যেভাবে সারা দেশে বিজেপি এই যে রামের মন্দির প্রতিষ্ঠার নাম করে মানুষের মধ্যে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করছে, এর পরিণতি নারী সমাজকে খুব, নারী সমাজের ওপর, নারী জীবনের ওপর এর গভীর প্রভাব পড়বে। কারণ আমরা জানি যে এরা যে রাম রাজত্বের কথা বলছে সেখানে নারী স্বাধীনতার কথা বলে না, মেয়েদেরকে পিছন থেকে ফিরিয়ে দেওয়ার কথা বলে, যেটা বিজেপি আরএসএস
আরএসএসেরও স্লোগান যে মেয়েরা গো ব্যাক টু কিচেন, মেয়েরা বাইরে বেরোবে না, কাজ করবে না, শিক্ষা লাভ করবে না, এইগুলো এদের যে চিন্তাধারা, এই চিন্তাধারা মেয়েদের জীবনে আরও দুর্বিষহ দিন নিয়ে আসতে চলেছে। এর প্রতিবাদে আজকে দেশের গণতন্ত্রপ্রিয় সাধারণ মানুষের সঙ্গে বিপুল সংখ্যক মহিলারাও আজকে রাস্তায় নেমেছে এবং আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা আজকে এই মিছিলে এই কারণেই অংশগ্রহণ করছি, আজকে সারা ভারতবর্ষে লক্ষ লক্ষ কলকারখানা বন্ধ, কয়েক কোটি মানুষ কোভিডের সময় কাজ হারিয়েছেন, কোটি কোটি পরিযায়ী শ্রমিকের আজকে কোনো নিশ্চিত জীবন নেই। এই পরিস্থিতিতে হিন্দু হোক মুসলিম হোক সমস্ত শ্রমিকই নিপীড়িত শোষিত। তাই আজকে ধর্মান্ধতার মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীর মধ্যে যাতে বিভেদ সৃষ্টি করা সম্ভব না হয় সেই উদ্দেশ্যেই আজকে আমরা শ্রমিক সংগঠন এআইইউটিউসির পক্ষ থেকে এই সংহতি মিছিলে অংশ নিচ্ছি। গতকাল লেনিনের জন্ম শতবর্ষ গেছে, আগামীকাল নেতাজির জন্ম জয়ন্তী, ফলে এই পুরো পিরিয়ডটাই হচ্ছে আন্দোলনের পিরিয়ড, ইতিহাসের চর্চার পিরিয়ড। যারা ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষের রুটি রুজির আন্দোলনকে দেশে দেশে নেতৃত্ব দিয়েছেন, আমরা এআইইউটিউসি তাদেরকেই স্মরণ করছি। রামি আসুক আর রহিমি আসুক, শেষ পর্যন্ত দেশে যতক্ষণ পুঁজিবাদ থাকবে, ততক্ষণ শোষণ থাকবে, ছাঁটাই থাকবে, লে-অফ থাকবে, এর বিরুদ্ধে লড়তে হবে। সেই লড়াইয়ের ডাক নিয়েই আমরা আজকে এই মিছিলে অংশ নিচ্ছি। বিভিন্ন সংগঠনের যে নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন এবং এই কনভেনশনের যারা অংশগ্রহণ করেছেন সকলকেই আমি আমাদের সংগঠন এআইডিএসওর পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আজকে 23শে জানুয়ারি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার যে বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিন। আমি বক্তব্যের শুরুতেই এই মহান বিপ্লবীর একটি উক্তি দিয়ে শুরু করতে চাই। নেতাজি সুভাষচন্দ্র বসু 1940 সালের রামগড়ের সম্মেলনে তিনি বলেছিলেন যে 1922 সালে ইতালি দেশটি সমাজতন্ত্রের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছিল, যেখানে প্রয়োজন ছিল একজন লেনিনের, কিন্তু সেই লেনিনের অভাবের জন্যই ইতালি দেশটি সেই দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিটাকে করায়ত্ত করল মুসোলিনি, এবং আস্তে আস্তে সেই ইতালি দেশটি যে সম্ভাবনাময় দেশটি সমাজতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছিল সেই দেশটি ফ্যাসিবাদের দিকে ক্রমশ এগিয়ে গেল এবং সেখানে ফ্যাসিবাদ কায়েম হলো। এই নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি জীবনের অন্তিম পর্যায়ে তিনি বলেছিলেন যে ছেলেবেলায় আমি মনে করতাম ব্রিটিশকে তাড়িয়ে দিলেই ভারতবর্ষের জনসাধারণের প্রকৃত মুক্তি আসবে। তারপর আমি গভীর চিন্তা করে দেখেছি যে ভারতবর্ষে শুধু ব্রিটিশকে তাড়িয়ে দিলেই হবে না,
ভারতবর্ষের শ্রমিক, কৃষক, মেহনতি জনসাধারণের যদি মুক্তি আনতে হয়, যদি যথার্থ স্বাধীনতা আনতে হয়, তাহলে আরেকটি বিপ্লব করতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বসু বুঝতে পেরেছিলেন ভারতবর্ষের স্বাধীনতা যেদিকে বইছে, স্বাধীনতা আন্দোলনের পথ যেদিকে যাচ্ছে, তাতে আপোষের মধ্য দিয়ে ভারতবর্ষের স্বাধীনতার ক্ষমতায় আসতে বসেছে দেশের মালিকরা, পুঁজিপতি শ্রেণীরা। এই পুঁজিপতি শ্রেণীকে উচ্ছেদ করতে না পারলে দেশের জনসাধারণের উপর, দেশের কৃষক সমাজের উপরে এই শোষণ, অত্যাচার আরো ক্রমশ বাড়তে থাকবে। বন্ধুগণ, সুভাষচন্দ্র বসু আজকে তার 128তম জন্মদিনে আমরা দেখতে পাচ্ছি যে গোটা ভারতবর্ষের পরিস্থিতি কি। তিনি যে বিপ্লবের স্বপ্ন দেখেছিলেন, সেই বিপ্লবের স্বপ্ন কত প্রাসঙ্গিক হয়ে উঠেছে, এবং তিনি যেটা লক্ষ্য করেছিলেন, তিনি যেটা বুঝতে পেরেছিলেন যে ভারতবর্ষের স্বাধীনতার মধ্য দিয়ে কারা ক্ষমতায় আসতে চাইছে, সেই পুঁজিপতি শ্রেণী, মালিক শ্রেণী আজকে সাম্রাজ্যবাদী চরিত্র অর্জন করে আজকে ফ্যাসিবাদের জন্ম দিয়েছে। আজকে গোটা দেশে কিভাবে ফ্যাসিবাদকে কায়েম করে গোটা দেশের জনসাধারণের যে গণতান্ত্রিক অধিকার, লড়াই করার অধিকার, সেটাকে শুধু কেড়ে নেওয়া হচ্ছে না, গোটা দেশের জনসাধারণের বাঁচার অধিকার, তাদের প্রতিবাদ করার অধিকার সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমরা যে মহান মার্ক্সবাদী চিন্তানায়ক, যার চিন্তাকে ভিত্তি করে আমরা আমাদের ছাত্র আন্দোলন, আমাদের সংগঠন গড়ে উঠেছে, এই যুগের অন্যতম মহান মার্ক্সবাদী চিন্তানায়ক কমরেড শিবদাস ঘোষ, তিনি বলেছিলেন যে ফ্যাসিবাদ আসলে একটা প্রতি বিপ্লবী অভ্যুত্থান। তিনি বলেছিলেন একদিকে বিজ্ঞানের কারিগরি দিক, আর অন্যদিকে অধ্যাত্মবাদ। তার একদিকে অধ্যাত্মবাদ এবং বিজ্ঞানের কারিগরি দিকের অদ্ভুত সংমিশ্রণের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদ গড়ে ওঠে, এবং এই ফ্যাসিবাদ যদি গড়ে ওঠে, তিনি বলেছিলেন দেশে মানুষ তৈরির প্রক্রিয়াটাই ধ্বংস হয়ে যায়। আজকে দেখুন এই ফ্যাসিবাদ গোটা দেশে যেভাবে গড়ে উঠেছে, সেটার মধ্য দিয়ে কিন্তু দেশে মানুষ তৈরির প্রক্রিয়াটাই নষ্ট হয়ে যাচ্ছে। আজকে যে বিষয় নিয়ে আজকে আপনারা এখানে আলোচনার বিষয় রেখেছেন, জাতীয় শিক্ষানীতি, যে শিক্ষানীতি কেন্দ্রের বিজেপি সরকার গোটা দেশে কার্যকরী করেছে, যখন গোটা দেশ করোনার আবহে খানিকটা বাঁচার জন্য ছটফট করছিল, যখন মানুষ অক্সিজেন চাইছিল, দেশের মানুষ নিরাপত্তা চাইছিল, চিকিৎসার অধিকার চাইছিল, সেই সময় এদেশে সরকার, কেন্দ্রের বিজেপি সরকার জাতীয় শিক্ষানীতি চালু করেছে। এই জাতীয় শিক্ষানীতি শুধু চালু গোটা দেশে রূপায়ণ করার চেষ্টা করছে অতি দ্রুত, যে শিক্ষানীতির মধ্য দিয়ে সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে পুরোপুরি ভাবে কর্পোরেটদের হাতে, শুধু দেশীয় পুঁজিপতি নয়, বিদেশের পুঁজিপতিদের হাতে, কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার পুরো পরিকল্পনা করছে। এবং এই শিক্ষানীতি যদি আপনারা খুঁটিয়ে দেখেন, খুঁটিয়ে চর্চা করেন, বুঝতে পারবেন এই শিক্ষানীতির মধ্য দিয়ে আসলে কিন্তু এদেশের মাটিতে ফ্যাসিবাদকে আরো পাকাপোক্ত ভাবে কায়েম করার পরিমণ্ডল তৈরি করছে। এই শিক্ষানীতি একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা। যে শিক্ষানীতি, এই শিক্ষানীতি বলা যায় মেরুদণ্ড, সেটা হচ্ছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম। তারা এই শিক্ষানীতির মধ্য দিয়ে স্পষ্টভাবে বলতে চেয়েছে ভারতীয় জ্ঞানধারাকে তারা একটা ভৌগোলিক সীমার মধ্যে তারা চিহ্নিত করে আসলে ভারতীয় জ্ঞানধারার মধ্য দিয়ে ভারতবর্ষের যে আজকে হাজার হাজার বছর পূর্বে যে অন্ধতা, কুসংস্কার, গোড়ামি, ধর্মীয় চিন্তা, সেই অবৈজ্ঞানিক চিন্তাকে, যুক্তিহীন মানসিকতাকে তারা শিক্ষার সিলেবাসে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে। আর সেটাকেই তারা বলছে আজকে ভারতীয় জ্ঞানধারা। এইভাবে তারা শিক্ষার মধ্য দিয়ে যে বৈজ্ঞানিক ধর্মনিরপেক্ষ চিন্তা, যেটা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের নবজাগরণের সময় উঠেছিল, যে শিক্ষা হবে ধর্মনিরপেক্ষ, শিক্ষা হবে বৈজ্ঞানিক এবং শিক্ষা হবে সকলের, আজকে সেই বিজ্ঞান ভিত্তিক শিক্ষাকে তারা মেরে ফেলার চক্রান্ত করার জন্য তারা ইন্ডিয়ান নলেজ সিস্টেমের মধ্য দিয়ে পুরোপুরি যুক্তিবাদকে তারা ধ্বংস করার চেষ্টা করছে। এবং এই ইন্ডিয়ান নলেজ সিস্টেম একদম স্কুল শিক্ষা থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত এমন ভাবে তারা পরিকল্পনা ভাবে সেই সিলেবাসের মধ্য দিয়ে অন্তর্ভুক্ত করছে, যাতে শিক্ষার মধ্য দিয়ে যতটুকু শিক্ষার সুযোগ থাকবে, যারা শিক্ষা অর্জন করবে তাদের মধ্যে এমন ভাবে মানসিকতা তৈরি হবে যাদের মধ্যে যুক্তিবাদ গড়ে উঠবে না। জাতীয় শিক্ষানীতি এইভাবে ইন্ডিয়ান নলেজ সিস্টেমের মধ্য দিয়ে গোটা দেশে এমন এক ধরনের মানুষ তৈরি করার চেষ্টা করছে,
যারা ফ্যাসিবাদকে কায়েম করার জন্য, ফ্যাসিবাদকে আরো পাকাপোক্ত করার জন্য খুবই সাহায্য করবে। শুধু তাই নয়, আজকে ইতিহাসের বিকৃতি কিভাবে ঘটানো হয়েছে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে, যে কিভাবে ইতিহাসের বিকৃতি ঘটানো হচ্ছে এই সিলেবাস, এই জাতীয় শিক্ষানীতির মধ্য দিয়ে। কিছুদিন আগে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে আমাদের দেশের ইতিহাস নতুন করে লিখতে হবে। কারা ইতিহাস লিখবে? এদেশে হিন্দুত্ববাদীরা, যারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেনি, যারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে বলেছে প্রতিক্রিয়াশীল, যারা বলেছে যে স্বাধীনতার লড়াই আজ থেকে ১৫০০ বছর আগে শুরু হয়েছে, যতদিন না পর্যন্ত ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র কায়েম হচ্ছে ততদিন আমাদের স্বাধীনতা লড়াই চলবে, তারা ভারতবর্ষের ইতিহাস লিখতে বসেছে। এবং এই ইতিহাস স্কুলে কলেজে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চলছে, ভয়ানক চক্রান্ত চলছে। ইতিহাসকে বিকৃত করে দিয়ে বৈজ্ঞানিক চিন্তা, বৈজ্ঞানিক যুক্তিকে মেরে ফেলে গোটা শিক্ষার সিলেবাস কেমন ভাবে তৈরি করো যাতে ছাত্রদের মধ্যে যুক্তিবাদী মনন, যাতে ছাত্রদের মধ্যে তাদের যুক্তি করার মানসিকতাটাই নষ্ট হয়ে যায়। তাই আমরা জাতীয় শিক্ষানীতির মধ্যে দিয়ে বলতে চাই যে আজকে জাতীয় শিক্ষানীতি আসলে কিন্তু গোটা দেশে যেমন শিক্ষার বেসরকারীকরণ, শিক্ষার কেন্দ্রীকরণ, শিক্ষার বৃত্তিমুখীকরণকে পাকাপোক্ত করছে, চূড়ান্তভাবে তাকে সম্প্রসারিত করছে, তার সঙ্গে সঙ্গে এই ভারতবর্ষের মাটিতে ফ্যাসিবাদকে আরো পাকাপোক্তভাবে কায়েম করছে। আমরা এর বিরুদ্ধে এআইডিএসওর পক্ষ থেকে গোটা দেশ জুড়ে আমরা আন্দোলন গড়ে তুলছি। আমরা গোটা ভারতবর্ষ জুড়ে জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে ব্যাপকভাবে আন্দোলন গড়ে তুলছি। আমরা চাই এর বিরুদ্ধে বিভিন্ন ছাত্র সংগঠন যারা আজকে জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন করতে চান, বামপন্থী ছাত্র সংগঠনগুলোকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে। আজকে গোটা ভারতবর্ষে যেভাবে শিক্ষা ব্যবস্থাকে, শিক্ষাকে যেভাবে শুধু কর্পোরেটদের হাতে তুলে দেওয়া নয়, শিক্ষার প্রাণ সত্তাকে, শিক্ষার মর্মবস্তুকে ধ্বংস করার যে পরিকল্পনা চলছে, ভারতবর্ষের নবজাগরণের যে মনীষীদের স্বপ্ন চিন্তা তাকে ধ্বংস করার যে পরিকল্পনা চলছে, তাকে আজকে ধ্বংস করতে গেলে গোটা দেশ জুড়ে ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলন চায়। আজকে এআইডিএসও সেই ছাত্র আন্দোলন গড়ে তোলার জন্য বদ্ধপরিকর। আমরা মনে করি যে এই আন্দোলনকে গোটা দেশ জুড়ে তীব্রতর করতে হবে। বন্ধুগণ, মনে রাখবেন, ফ্যাসিবাদ আজকে গোটা দেশের সামনে একটা ভয়ঙ্কর বিপদ। এই ফ্যাসিবাদ শুধু আজকে কোনো একটা দলের মধ্য দিয়ে আসতে পারে না। যারা আজকে এই রাষ্ট্র ব্যবস্থাকে, এই পুঁজিবাদী শোষণকে যারা টিকিয়ে রাখতে চায়, তাদের মধ্য দিয়ে আজকে ফ্যাসিবাদ আসবে। তাই আজকে দেখুন গোটা দেশে আজকে এই ব্যবস্থা, এই আজকে রাষ্ট্র ব্যবস্থা যে পুঁজিবাদ সাম্রাজ্যবাদী চরিত্র অর্জন করেছে, সেই আজকে ফ্যাসিবাদকে কায়েম করতে চায়। আজকে যারাই এই রাষ্ট্র ব্যবস্থার পক্ষে দাঁড়াবে, এই রাষ্ট্র ব্যবস্থাকে টিকিয়ে রাখতে চাইবে, তারা স্বাভাবিকভাবে ফ্যাসিবাদের জন্ম দেবে। তাই আমরা মনে করি যে আজকে এই যে শিক্ষা সহ আজকে বেকারদের যে চূড়ান্ত সংকট, গোটা দেশে যে ভয়াবহ বেকার সমস্যা, যেভাবে একটার পর একটা রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে আজকে বেসরকারি মালিকের হাতে তুলে দেওয়া হচ্ছে, সরকার কোনো নিয়োগ করছে না, সরকার সম্পূর্ণ দায়িত্ব আজকে ছেড়ে দিচ্ছে, আজকে তারা হাত গুটিয়ে নিচ্ছে। আর এই শিক্ষা বেকারদের কাজ, এই সংকট থেকে মুখ ফিরিয়ে দিতে আজকে তারা সাম্প্রদায়িক চিন্তা তারা আজকে নিয়ে আসছে। ফলে আজকে এই শ্রেণী যারা এই রাষ্ট্রটাকে টিকিয়ে রাখতে চায়, তারাই আজকে সাম্প্রদায়িক চিন্তা আজকে ইন্ধন যোগাচ্ছে। কোন ধর্ম, সেই ধর্ম যারা, তারা কখনো সাম্প্রদায়িক চিন্তা আনে না। সাম্প্রদায়িক চিন্তা আনে আসলে রাষ্ট্র শ্রেণী, যারা শ্রেণী আজকে যে শ্রেণী ক্ষমতায় আছে, যারা রাষ্ট্র ব্যবস্থাকে আজকে পরিচালনা করছে, এই ব্যবস্থাকে টিকিয়ে রাখতে যারা চায়, তাহলে তারা আজকে কিন্তু সাম্প্রদায়িক চিন্তাকে গোটা দেশে আজকে ছড়িয়ে দিচ্ছে এবং গোটা দেশে ফ্যাসিবাদকে আজকে করায়ত্ত করছে। ফলে বন্ধুগণ, আজকে আমাদের আন্দোলন, আজকে শিক্ষার দাবিতে, কাজের দাবিতে যে আন্দোলন গড়ে উঠবে, সেই আন্দোলনকে যেমন বৃহত্তর ক্ষেত্রে গড়ে তুলতে হবে, ব্যাপক গণ আন্দোলন গড়ে তুলতে হবে। এবং সেই আন্দোলনকে যদি আমরা এই রাষ্ট্র ব্যবস্থাকে ভাঙার, উচ্ছেদের পরিপূরক আন্দোলন হিসেবে গড়ে তুলতে না পারি, তাহলে কিন্তু আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই আমরা গড়ে তুলতে পারবো না। আশা করি, আসুন বন্ধুগণ, এই গোটা ভারতবর্ষের সামনে যে ভয়ঙ্কর সংকট, যেভাবে আজকে ফ্যাসিবাদ গোটা দেশের জনসাধারণকে আস্তে পিষ্টে আজকে বেঁধে রেখেছে, ভয়ঙ্কর আক্রমণ নামিয়ে আনছে। এবং আক্রমণ শুধু প্রশাসনিক ক্ষেত্রে নয়, আজকে শুধু আমলাতন্ত্র দিয়ে মানুষের, জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ নয়, চিন্তার ক্ষেত্রে যেভাবে ফ্যাসিবাদ
আজকে গোটা দেশকে একটা অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। এর ক্ষেত্রে যদি চায় আজকে গণতান্ত্রিক আন্দোলন, আদর্শগত আন্দোলন চায়, এই আন্দোলনকে আসুন আমরা আগামী দিনে আরো ঐক্যবদ্ধভাবে করে তুলি। এই আশা রেখে আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, বামপন্থী ওই ছাত্র যুব ঐক্য জিন্দাবাদ। আজ এমন একটা দিনেই কনভেনশনটা হচ্ছে যে দিনটা ভারতবর্ষের বিপ্লবী আন্দোলনের বীর স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী সুভাষচন্দ্র বসুর জন্মদিন। স্বাধীনতার ৭৬ বছর পর আমরা সকলে এটা অন্তত উপলব্ধি করতে পারছি যে স্বপ্ন নিয়ে তারা লড়েছিলেন সে স্বপ্ন অপূরিত। স্বাধীন ভারতবর্ষের ৭৬টা বছরে ৪৭ সাল থেকে ২০২৪ যেই সরকারে থাক, মানুষের উপর যে শাসন ব্যবস্থা তারা নামিয়ে এনেছে তাতে দেশের গরিব মানুষকে নিক্ষিপ্ত করা হয়েছে দারিদ্র্যের অতল গহ্বরে, আর ধনী আরো ধনপতি হয়েছে, বৈষম্য আরো বেড়েছে। গত ৫০টা বছরে দেশে বেকারত্ব চরমে গিয়ে পৌঁছেছে, শিক্ষাহীনতা, স্বাস্থ্যহীনতা চূড়ান্ত পর্যায়ে। শিক্ষার বিষয়ে দুই ছাত্র সংগঠনের পক্ষ থেকে এখানে বক্তব্য রাখা হলো, আপনারা শুনলেন। প্রতিদিন ভারতবর্ষের মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে, কৃষক আত্মহত্যা করছে, শ্রমিক আত্মহত্যা করছে, ছাত্র যুবরা আত্মহত্যা করছে। মানুষের বেঁচে থাকা দুষ্কর হয়ে উঠেছে। এই সময়ে দাঁড়িয়ে স্বভাবতই মানুষ কি করে? এই সময়ে দাঁড়িয়ে মানুষ তার অধিকারগুলোকে রক্ষার জন্য তারা ঘুরে দাঁড়ায়, আন্দোলন করে, প্রতিবাদ করে। এই প্রতিবাদ করার মানসিকতা আসে কোথা থেকে? চিন্তা থেকে। সেই জন্যই আক্রমণটা আজকে, ফ্যাসিবাদী এই আক্রমণটা আজকে ভয়ঙ্কর ভাবে নেমে এসেছে এবং ব্যাপকভাবে বাড়ছে। অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এই আক্রমণ, এটা কি গুজরাট মডেলই করছে? স্বাধীনতার পর থেকে আমাদের সামনে একটার পর একটা মডেল এনে দাঁড় করানো হয়েছে। এই প্রশ্ন পরাধীন ভারতবর্ষেও ছিল যে স্বাধীনতার পর দেশটা চলবে কিভাবে। তখন আমাদের বলা হয়েছিল, মানে সেই সময় যারা ছিলেন, লড়েছিলেন, সাধারণ মানুষকে বলা হয়েছিল আগে ব্রিটিশ যাক, তারপর আমাদের দেশ আমরা বুঝে নেব। প্রশ্ন তুলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, না, বুঝে তো নিতে হবে এখনই। স্বাধীন ভারতবর্ষকে গড়ব কোন পথে? তাই কংগ্রেসের সভাপতি হওয়ার পর তিনি বলেছিলেন, আমার প্রথম লক্ষ্য ভারতের স্বাধীনতা, দ্বিতীয় লক্ষ্য সমাজতান্ত্রিক ভারত। তার এই লক্ষ্য তিনি ঘোষণা করেছিলেন। কিন্তু স্বাধীনতার পর আমরা দেখলাম সংবিধানে সোশ্যালিজম, সমাজতন্ত্র শব্দটা যুক্ত হলেও বাস্তবে পুঁজিরই শোষণ। একটার পর একটা মডেল। প্রথমে নিয়ে আসা হলো নেহেরু মডেল আমাদের সামনে। নেহেরুজি স্বপ্ন দেখালেন দেশকে বিকাশের, বলেছিলেন কালোবাজারিদের, মজুতদারদের, যারা মূল্যবৃদ্ধি ঘটাচ্ছে তাদেরকে গুলি করে মারব। আমরা একজনকেও গুলি করে মারতে দেখিনি। তারপরে এসেছিল গরিবি হটাওয়ের মডেল, ইন্দিরাজির মডেল। স্বপ্ন দেখানো হলো, এই স্বপ্ন ফেরি করলো ভারতবর্ষের প্রচার মাধ্যম, দেশে আর গরিব থাকবে না। আমরা ঠকলাম, আমরা ভোট দিলাম, ঠকলাম। আমরা বেছে নিলাম এ পক্ষকে, দুপক্ষের মধ্যে কাকে বাঁচবেন? আমাদের পক্ষ বাঁচতে বলা হলো, আমরা একটা পক্ষকে বাঁচলাম, আমরা ঠকলাম। সেই জরুরি অবস্থা আমরা দেখিনি, তখন আমার অন্তত জন্ম হয়নি। তারপরে আমরা দেখলাম রাজীব গান্ধীর আমল, সেখানেও একটা মডেল, একটা তরুণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছে, এবার দেশটা পাল্টে যাবে। 89 সালে আমি যখন ছাত্র, তখন স্লোগান শুনেছিলাম, গলি গলি মে চোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়। এই স্লোগান তুলে বলা হয়েছিল এই স্বৈরাচারী এবং গণতন্ত্রকে যারা মেরে দিচ্ছে
সেই কংগ্রেসকে হটানোর জন্য আমাদের একজোট হতে হবে। একজোট হলো ভারত, প্রচার তোলা হলো, জনসাধারণ ভোট দিয়ে আনলো নতুন সরকার, আমরা ঠকলাম, আমরা বাবরি মসজিদ পেলাম। তারপরে এলেন পিভি নরসিংহ রাও, আবার স্বপ্ন দেখানো হলো, বলা হলো এবারে নতুন ভারত। খেয়াল করুন, তখন সমাজতান্ত্রিক ব্যবস্থার একটা বিপর্যয় নেমে এসেছে। নতুন মডেল নিয়ে আসা হলো, নেহরুজির মডেল, মনমোহন সিংজির মডেল, এলপিজি, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এন্ড গ্লোবালাইজেশন। বলা হলো 5টা বছর পেটে গামছা বাঁধো, সোনায় দেশটাকে মুড়ে দেবো, আর কোনো অভাব থাকবে না, বেকার থাকবে না, সবকিছু দূর হয়ে যাবে, গরিবি থাকবে না। 5টা বছর কেন, আজকে আমরা 30টা বছর পেরিয়ে এলাম, কোথায় এসে দাঁড়িয়েছি? এরপরে 2014 সালে আনা হলো ভাইব্র্যান্ট গুজরাট মডেল। কেঁপে উঠলো সারা ভারত, এত তার কম্পমান। এই ভাইব্র্যান্ট গুজরাট মডেলের পরিণতি আজকে আমরা দেখছি। আগামী 2024-এ কে আসবে জানি না, কিন্তু যেই আসুক বলুন, এখানে একজনও কি মনে করেন বেকারত্ব কমবে? দূর করার কথা বলছি না, মূল্যবৃদ্ধি কমবে, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের জীবন জীবিকার উপর আক্রমণ কমবে? আসলে আমার ভাই অল ইন্ডিয়া ডিএসওর পক্ষ থেকে বিশ্বজিৎ বলে গেছে, লড়াইটা যদি ফ্যাসিজমের বিরুদ্ধে হয়, ফ্যাসিজম কোনো দল আনে না, ফ্যাসিজম কোনো দলের অস্ত্র নয়, ফ্যাসিজম হচ্ছে একটা শ্রেণীর অস্ত্র। তাই সেই ফ্যাসিজমকে ফাইট করতে গেলে আমাদেরকে ভাবতে হবে আমরা ফাইটটা করব কি করে। গত 2014 থেকে 24 নরেন্দ্র মোদীর যে শাসন চলছে সারা দেশ জুড়ে, তার আগে 2003-এ আমরা শাসন দেখেছি অটল বিহারী বাজপেয়ীজি, কিন্তু তার মাঝে কে চালিয়েছে দেশটাকে? কারা চালিয়েছে? তাদের স্বার্থে, দেশের পুঁজিপতি ধনিক শ্রেণীর স্বার্থে দেশটা চলেছে। ধনী আরো ধনবান হয়েছে, গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের উপর আরো আক্রমণ নেমে এসেছে। এখানে দাঁড়িয়ে আমাদের ভাবার বিষয়, ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াইটা করতে গেলে, হ্যাঁ, আগামী নির্বাচনে বিজেপি হারুক, এটা আমরা অল ইন্ডিয়া ডিওয়াইও চাই, কারণ যেভাবে তারা দেশটাকে চালাচ্ছে একটা ঘন অন্ধকার। কিন্তু শুধু বিজেপি হারলেই কি সবকিছু হয়ে যাবে? তাই দরকার হচ্ছে আজকে ঐক্যবদ্ধ হওয়া। জনসাধারণকে এরা ভাগ করে দিচ্ছে। রামপুনিয়ানিজি বলেছেন যে ব্রিটিশ বুঝেছিল ভারত হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে লড়ছে, তাই তারা এনেছিল ডিভাইড এন্ড রুল। স্বাধীন ভারতবর্ষে কে বুঝেছে যে স্বাধীন ভারতবর্ষে যে হিন্দু মুসলিম সহ সমগ্র ভারতবর্ষ যদি এক হয়ে লড়ে, তাহলে এই পুঁজির দাপট চলবে না, এই পুঁজির শোষণ চলবে না। সুভাষের স্বপ্ন, ভগৎ সিং এর স্বপ্ন সফল হবে, ভারতবর্ষ হয়তো আগামী দিনে সমাজতান্ত্রিক কাঠামোয় গড়ে উঠতে পারে। এই যে আতঙ্ক, এই আতঙ্ক থেকে স্বাধীন ভারতবর্ষে ডিভাইড এন্ড রুল চালাচ্ছে কে? কে চালাচ্ছে? ভারতবর্ষের ক্যাপিটালিস্ট ক্লাসের স্বার্থকে যারা রক্ষা করতে চাইছে সেই ম্যানেজাররা চালাচ্ছে। সেই ম্যানেজারদের বিরুদ্ধে আমাদের শুধু লড়লে হবে না, লড়তে হবে শাসক শ্রেণীর বিরুদ্ধে। তার জন্য প্রয়োজন ঐক্যবদ্ধ লড়াই, ঐক্যবদ্ধ আন্দোলন। এই ঐক্যবদ্ধ আন্দোলনটা মানুষের জীবন জীবিকার প্রয়োজনে যেমন হবে, যুব সমাজের চাকরির দাবিতে যেমন হবে, ছাত্রদের শিক্ষার দাবিতে যেমন হবে, আবার এই লড়তে লড়তেই এখানে পথকে নির্দিষ্ট করতে হবে। একটা বিকল্প রাজনীতি ভারতবর্ষের মানুষের সামনে তুলে ধরতে হবে। ভারতবর্ষের মানুষের সামনে বিকল্প কোনো রাজনীতি নেই। কংগ্রেস চাই, কংগ্রেসের জোট চাই না বিজেপির জোট চাই। রাজনীতিটা একটা বেশি ভয়ঙ্কর হিন্দুত্ব, একটা নরম হিন্দুত্ব, এই তো পার্থক্য। দুটোর অর্থনীতি একই বিষয় নিয়ে তারা চলে। তাহলে আজকে বিকল্প রাজনীতি জনসাধারণের সামনে তুলে ধরার দায়িত্ব দেশের বামপন্থী দলগুলো। সেই জন্য দরকার প্রয়োজনীয় আন্দোলন। যে বিকল্প রাজনীতি তুলে ধরেছিল কৃষক সমাজ, দেশের কৃষক আন্দোলন দেখিয়েছিল এটাই বিকল্প রাজনীতি। কি সেই রাজনীতি? জোট বাঁধো, আমাদের অধিকারগুলোকে ওরা কেড়ে নিতে চাইছে, তাই অধিকারগুলোকে রক্ষার জন্য আমাদের জোট বাঁধতে হবে, লড়াই করতে হবে, আন্দোলন করতে হবে। কতদিন লড়বে? যতদিন না দাবি আদায় হয়। কতদিন লড়াই চলবে? রাস্তায় আমরা বসে থাকবো যতদিন না দাবি আদায় হয়। কৃষকের সেই আন্দোলনের বিরুদ্ধে কি শুধু বিজেপি দাঁড়িয়েছিল? সুপ্রিম কোর্ট দাঁড়িয়েছিল, মিডিয়া দাঁড়িয়েছিল, কিন্তু কৃষকরা হটেনি।
এই যে বিকল্প রাজনীতির অঙ্কুর আমরা দেখেছিলাম, গণ আন্দোলনের এই বিকল্প রাজনীতিকে সারা দেশ জুড়ে ছড়িয়ে দিতে হবে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইকে তীব্র করতে হবে। এই ঘন অন্ধকারের মধ্যেও এই আন্দোলন, এই মঞ্চ আগামী দিনে আশার আলো দেখাবে এবং যুব সমাজের কাছে, ছাত্র সমাজের কাছে আমাদের যুব সংগঠন অল ইন্ডিয়া ডিওয়াইওর পক্ষ থেকে আবেদন, হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। ইনকলাব জিন্দাবাদ, অল ইন্ডিয়া ডিওয়াইও জিন্দাবাদ, যুক্ত বামপন্থী আন্দোলন জিন্দাবাদ।